যতক্ষণ না আমি রেশমিকে ন্যায় পাইয়ে দেওয়ার একটা সঠিক পথ বের করছি, ততক্ষণ আমি কবিরকে কিচ্ছু বলবো না। কি কিছু হয়েছে? খুব আমার ব্যাপারে বলা বলি হচ্ছে শুনছি। আরে আরে বৌদি, আমি কোনো ভূত ফুত নই, কবির এই ঘরের জামাই। আর একটু হাসো তো ভালো করে। এসো কবির বাবা, এসো বসো। এসো এসো বসো। আমি ভাবছিলাম আমি বসতে টসতে আসিনি। না, আমি তো ভেবে নিয়েছি আমি এখানে 4-5 দিন থাকবো আর আপনাদের খুব জ্বালাতে থাকবো। এর আবার কি হলো? তুমি চুপ করে আছো কেন জ্যোতি? না আসলে তুমি এভাবে হঠাৎ করে চলে এলে তাই। আরে মানে আমি স্ত্রীকে এসে সারপ্রাইজ দিতে পারবো না তাই না? আপনি তো সব দিয়ে দিয়েছেন। ওই মানে আগে জানতাম না তো আপনি আসবেন, তাই কোনো প্রস্তুতি নিইনি, সেই জন্য। আরে বৌদি, আরে আপনি যদি একটু চাও বানিয়ে দেন না, একদম হেভি ব্যাপার হবে। চাটা পুনম ছেড়ে দাও, আমরা এক্ষুনি বেরিয়ে যাব। আমরা এবার যাই, চলো। তোমাকে তো ইলেকশনের অনেক কাজ করতে হবে না, চলো। আরে এই তো সবে এলাম, এখনই বলছো চলে যাব? কি এমনটা তো নয় যে আমি এখানে এসেছি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আরে না না কবির, এসব কি বলছো তুমি? বাড়ির জামাই তো আমাদের কাছে অনেক আদরের। কি হয়েছে? একদম চুপচাপ। না নিশ্চয়ই কিছু একটা হয়েছে, কিছু তো একটা হয়েছে। নাকি আপনারা আমার মতো ক্লান্ত হয়ে গেছেন? আমি তাহলে গিয়ে ফ্রেশ হয়ে আসছি, তারপরে ফিরে এসে আরাম করে চা খাবার, অনেক কথা বলবো। আরে তুমি ছেড়ে দাও না, আমি জগে করে জল আনছি, তুমি এখানেই হাত ধুয়ে নাও, আর আমি চা নিয়ে আসছি। আরে কি হয়েছে? রিল্যাক্স, এটা আমারও বাড়ি। হ্যাঁ, আমি খুঁজে নেবো, আমি করে নেবো। হে ভগবান, হয়তো ভগবান এটাই চাইছেন যে এই খবরটা কবির এভাবেই পাক। আমি তোকে বলেছিলাম না, রেশমিকে ছেড়ে দে, না হলে তার জীবনটা ছাড়খাড় হয়ে যাবে। চুপ করো পদ্মা। মিষ্টি, ওয়াও ওয়াও ওয়াও। চা। চলো যাক, এবার আমরা চলো, এবার আমাদের যাওয়া উচিত। হ্যাঁ মা, অনেক কাজ আছে গো। চলো ঠাকুমা, আসছি। আরে ভালো থেকো। হ্যাঁ মা, থাক থাক বাবা, চলো। হ্যাঁ দীপু, তুই কবিরকে একটু বাইরে ছেড়ে দিয়ে আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ চলো না, চলো চলো, বাই বাই। আপনাকে আমার দিব্যি। না রেশমি, আমাকে আর কোনো দিব্যি দিও না। আমি জানি না আমি কি করতে চলেছি, কিন্তু একটা কথা দিয়ে যাচ্ছি, বিক্রম নিজে এসে তোমাকে এখান থেকে সসম্মানে নিয়ে যাবে। বিশ্বাস করো আমাকে, আর অপেক্ষা করো। রেশমি, নাম কি দিয়েছ? তাহলে আমি নামটা দিয়ে দিচ্ছি।
জিদ এই তোমার জীবনে জয় এনে দেবে। দিদি এবার আপনি যান, কবির বাবু আপনার জন্য অপেক্ষা করছেন। কি হয়েছে? মনে হয় কিছু একটা হয়েছে। তোমার মনে কিছু চলছে, সেটা তুমি আমাকে বলতে চাইছো না। আমার মনের কথা তোমাকে বলার কি প্রয়োজন বলো তো? তুমি তো না বললেও জানতে পেরে যাও। তারপরেও আজ তোমাকে একটা কথা বলবো। জীবনে যা কোনো সময় আসুক, যে কোনো মুহূর্ত আসুক, ভালো খারাপ সবসময় আমি সাথে থাকবো। এটা আমার শপথ, কিন্তু আমি তোমার সাথে থাকবো। খুব খারাপ মানুষও, এরকম সরল মুখটা দেখে আমিও তো ঠকে গেছি, কিন্তু ও খুব খারাপ মানুষ। ভদ্রভাবে কথা বলো, মনে হচ্ছে তোমার কোথাও ভুল হচ্ছে। আমার ছেলে তো গরিব আর অসহায় মেয়েদের সাহায্য করে। সাহায্য না, অসহায়তার সুযোগ নেয়। বিক্রম আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করেছে, তারপর আমায় বিয়ে করেছে মন্দিরে। তারপরে আমায় ব্যবহার করে আমায় ছেড়ে দিয়েছে। আমার সাথে এরকম করো না বিক্রম, আমি তোমার স্ত্রী বিক্রম, এরকম করো না তুমি। আমি এটা বুঝতে পারছি না যে আপনি এসব কেন করছেন। আমি তো আপনাকে চিনিও না। আমি একদম ঠিক সন্দেহ করেছিলাম বিক্রম শুধু রেশমিরই নয়, বরং ওর মতন এরকম অনেক মেয়ের জীবন নষ্ট করেছে। এসব কি হচ্ছে এখানে? দাদা আমি জানি না এই মহিলাকে, বলছেন যে আমি ওনাকে বিয়ে করেছি। আমি মিথ্যে বলছি না কুমার বাবু, আমি আপনার ব্যাপারে অনেক শুনেছি। আপনি এবার ন্যায় বিচার করুন কুমার বাবু। কবির, আমার তোমাকে কিছু বলার আছে। হ্যাঁ বলো। বিক্রমের ব্যাপারে। আরে ওই তো বিক্রম দাদা। আরে আপনারা সবাই এখানে? সব ঠিক আছে তো? কারা এরা? দাদা এনারা ওই মহিলা আশ্রমের সদস্য। হ্যাঁ নমস্কার। বিক্রম দাদা শুধু আমার দাদাই নয়, বরং আমার ভগবানের মতো। আমি তো রাস্তায় ভিক্ষে করতাম, কিন্তু দাদাই আমায় আশ্রয় দেন আর আমাকে নতুন জীবন দেন। আমার বাবা মা অ্যাক্সিডেন্টে মারা গেছিল আর আমি নিজেকে শেষ করতে গেছিলাম, কিন্তু বিক্রমবাবু আমাকে বাঁচিয়েছে আর আমাকে নিজের ছোট বোনের মতন খেয়াল রেখেছে। আর যখন আমরা শুনলাম দাদাকে কোনো মেয়ে মিথ্যে অপবাদ দিতে চেষ্টা করছে, তাই আমরা থাকতে পারলাম না। কে সেই মেয়ে? আচ্ছা এই মেয়েটা নয় তো? হ্যাঁ এই মেয়েটা ওই যে প্রায় আশ্রমে এসে বিক্রমদার ব্যাপারে জিজ্ঞেস করে যে বিক্রমদা কোথায় আছে, কি করছে। এখন বোঝা যাচ্ছে কি ব্যাপার। সত্যি সত্যি বলো, না হলে পুলিশের কাছে দিয়ে দেবো। আরে পুলিশ কি হবে, আমি মেরে ফেলছি ওকে এক্ষুনি। যদি ও আমার পরিবার আর ভাইয়ের ব্যাপারে একটাও কথা বলে তাহলে। সুমের, নিজের রাগকে সংযত করো। যদি বিক্রম ভুল করেই থাকে তাহলে ও শাস্তি পাবে, আর মেয়েটা যদি দোষী হয় তাহলে ও
প্রমাণ আছে তোমার কাছে এই বিয়ের? কোন মন্দিরে বিয়ে হয়েছিল? কোনো ফটো? পুরোহিত মশাই তো ছিলেন। ঠিক আছে, পুলিশকে ডাকা হোক, এবার ওরাই এসে এই ঘটনার তদন্ত করবে। না না, এরকম করবেন না প্লিজ। আমি ভেবেছিলাম আপনারা বড় লোক, এভাবে বদনাম করলে আমি কিছু টাকা পাবো। সত্যি বলতে আমি তো ওনাকে চিনিও না। প্লিজ প্লিজ আমায় ক্ষমা করে দিন। ক্ষমা? তোমাদের মতো মেয়েদের তো শাস্তি পাওয়া দরকার। আমার নিষ্পাপ ভাইপোর উপর এইরকম জঘন্য দোষ আরোপ করেছ। সুমের, তুমি পুলিশকে খবর দাও। আরে পুলিশ ডাকার কি আছে, আমি এক্ষুনি ন্যায় করে দিচ্ছি, যাতে পরের বার কোনো ভদ্র পরিবারে গিয়ে এরকম না করতে পারে। কুমার সাহেব, আমায় ক্ষমা করে দিন আপনি। আমি ভুল করে ফেলেছি কুমার সাহেব, আমায় ক্ষমা করে দিন। আপনি উঠুন প্লিজ। দেখুন, এইভাবে কাউকে বদনাম করে পয়সা ইনকাম করা ঠিক তো নয়, তাই না? যদি আপনার কোনো টাকা পয়সা দরকার হতো তাহলে আপনি বিক্রমকে বলতে পারতেন, ও তাহলে কোনো একটা কাজে লাগিয়ে দিত, কি তাই না বিক্রম? নিশ্চয়ই দাদা, কিন্তু প্রথমে ওনাকে আমাকে কথা দিতে হবে যে উনি দ্বিতীয়বার এরকমটা অন্য কারোর সাথে করবেন না। আমি তো ছোটবেলা থেকেই কবির দাদার পথ অনুসরণ করে এসেছি। সবারই একটা সুযোগ পাওয়া উচিত নিজের ভুল শুধরে নেওয়ার। যাও, পায়েল তোমাকে গাইড করবে। অল দ্য বেস্ট। শোনো, এবার তুমি আমাদের বিক্রমের বিয়ের ব্যবস্থা করো। না হলে ও যদি অবিবাহিত থাকে তাহলে ওর সৌন্দর্য আর ওর টাকা পয়সার লোভে কোনো না কোনো মেয়ে ওকে ফাঁসিয়ে ওর বদনাম করবার চেষ্টা করতেই থাকবে। কাকিমা, আজ ওর কাজ দেখে আমার মন খুব খুশি হয়ে গেছে। আমি খুব খুশি হয়েছি যে ও সত্যি আমার লক্ষণ। দারুণ। যাকে তুমি এত ভালোবাসছো তার আসল চেহারাটা তুমি এখনো দেখোনি কবির। দারুণ খেলা খেলেছো বিক্রম, তুমি সবার চোখে মহান হয়ে গেছো আজ। কিন্তু সত্যি সত্যি বেশি দিন লুকিয়ে রাখা যায় না। পুনম, এই বাচ্চাটা ঘুমোয়নি এখনো? এই বাচ্চাটা তো সবার ঘুম কেড়ে নিয়েছে সন্দীপ। তুমি জানো, নিজের মাথায় অনেক বড় সমস্যা নিয়েছো। পুনম প্লিজ, তুমি জানো যে রেশমি দিদির খুব ভালো বন্ধু। কাল ওর কারণেই দেখো দিদিও বিপদে পড়বে। আর তাছাড়া তুমি জানো তো, দিদি যদি এই বাচ্চাটাকে নিয়ে নিজের দেওরের দিকে আঙুল তোলে তাহলে জানি না দিদির সাথে ওরা কি ব্যবহার করবে। দেখো সন্দীপ, তুমি দিদিকে খুব ভালো করেই জানো। দিদি দিদি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে ছাড়বে না। আমার তো মনে হচ্ছে দিদির এই বিয়েটাও। সন্দীপ, আমি কারো শত্রু নই, কিন্তু হ্যাঁ, বিপদের সময় আমি আমার পরিবারের কথাই ভাববো। তাহলে এখন রেশমিকে কি করা উচিত? সন্দীপ, আমরা রেশমি আর ওর বাচ্চাকে আশ্রমে রেখে আসতে পারি। এতে সবার পক্ষেই ভালো হবে। আরে বাবু, কি হয়েছে? ও এরকম কাঁদছে কেন? দাদা, ওর গাটা না গরম লাগছে। কই? আরে বাবুর তো খুব জ্বর। তুমি পাগল হয়ে গেছো নাকি? পুনম প্লিজ, আরে দিদি ওকে বোন মনে করেছে। আর ও রেশমি নাকি? ও তো আমার কাছে আমার সুষমা।
দেখো এক্ষুনি ডাক্তারের কাছে চলো, এক্ষুনি। আর এরপর থেকে যদি তুমি এই কাজ করো না, তাহলে দাদা হওয়ার দরুন তোমাকে একটা থাপ্পড় মারবো। চলো। তোমার সুপুত্র এত বড় একটা কাণ্ড করেছে, আর সেটা তুমি আমাকে এখন বলছো? সেই মুহূর্তে আমার মাথাটা কাজ করেছিল বলে, আর ওই জুই মেয়েটার নাটকের জন্য। জেঠু আমাকে ক্ষমা করে দাও না, ভুল হয়ে গেছে। আর এই রকম কত দোষ তুমি করেছো সেটা বলো। ছাড়ো সব কথা। ছেলে মানুষ ভুল করে ফেলেছে, এবার আপনিই কিছু করুন। এইবার তোমার গলার আওয়াজ একটু কমেছে। ওই মেয়েটা এইখানে এসে পৌঁছানোর আগে বিক্রমের বিয়েটা দিয়ে দাও, তাহলে জ্যোতি কিচ্ছু করতে পারবে না। কিন্তু রেশমি, যদি বিয়ের আগে জ্যোতিওকে এই বাড়িতে আনে তো? ওই মেয়েটাকে তো খুঁজে বার করতেই হবে, যাতে। কোন মেয়েকে খোঁজার কথা হচ্ছে এখানে বাবা? মেয়ে? হ্যাঁ, তোমার লক্ষণ ভাইয়ের বিয়ের জন্য মেয়ে তো খুঁজতেই হবে, তাই না? এখন বিক্রমও তোর মতোই সবার সেবা করে বেড়াচ্ছে। জ্যোতির মতনই একটা যদি ও মেয়ে পেয়ে যায়, তাহলে ওর ভবিষ্যৎও উজ্জ্বল হবে। মেয়র সাহেব, বিক্রমের ভালো মন্দ ভাবার দায়িত্ব আমরা কবিরকেই দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, যতক্ষণ আমি আছি ওকে কেউ কিছু করতে পারবে না। আর এমনি তো ভালোর সাথে ভালোই হয় সবসময়, তাই না? একটা দারুণ চাল চেলেছে বিক্রম। এই মুহূর্তে যদি আমি বিক্রমের বিরুদ্ধে এই বাড়িতে একটাও কথা বলি, কেউ আমাকে বিশ্বাস করবে না। কবির হয়তো একবার আমাকে বিশ্বাস করলেও করতে পারে, কিন্তু আমি কোনো কিছু প্রমাণ করতে পারবো না। কি করব এখন আমি? বিক্রম তো জানেই না যে রেশমি আমার কাছে আছে। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।